আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ঘূর্ণিঝড় রেমালের কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজারকে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সন্ধ্যা নাগাদ বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর দ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। ঘন্টায় 6 কিলোমিটার বেগে এগিয়ে আসছে রেমাল। আঘাত হানার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে 135 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সকাল থেকে রেমালের প্রভাবে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে যার গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সময় 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আজকে এই অগ্রভাগের প্রভাব পুরো উপকূলে শুরু হবে এবং মূল কেন্দ্র সেটি অতিক্রম করা না পর্যন্ত আমাদের মনিটরিং সিস্টেম আমরা বুলেটিন ইস্যু করতে থাকি। সেই সময়টা মধ্যরাত পর্যন্ত এই কেন্দ্রটা অতিক্রম করার সময়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সুফিয়ান ফারাবি। ফারাবি, ঘূর্ণিঝড় রেমালের বিষয়ে আবহাওয়াবিদ কি অফিস সর্বশেষ কি তথ্য দিচ্ছে, এর প্রভাব কেমন হতে পারে জানাবেন? সিনথিয়া, যেমনটি আমরা শুনছিলাম নিউজে যে বলা হচ্ছে যে আজকে দুপুর 12টা থেকে কিন্তু এর অগ্রভাগ কিন্তু আঘাত হানতে শুরু করবে। ধেয়ে আসছে যেই ঘূর্ণিঝড়টা ইতিমধ্যে 10 কিলোমিটার বেগে গতিবেগ নিয়ে শক্তি নিয়ে এটি ছুটে আসছে এবং দুপুর 12টার মধ্যেই এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা রয়েছে এবং এর প্রভাবে কিন্তু দুইটি সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একটি হচ্ছে পায়রা এবং অন্যটি হচ্ছে মংলা। আমরা কিছুক্ষণ আগে এখানে আবহাওয়া অধিদপ্তরে এসেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন। ইতিমধ্যে 4000-এরও অধিক আশ্রয় কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। এছাড়া স্কুল মাদ্রাসা এবং এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এই দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া 80,000-এর অধিক স্বেচ্ছাসেবী কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, এমনটি কিন্তু দুর্যোগ প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আবহাওয়া অফিসের তথ্য আমরা যেটা জানতে পেরেছি যে এইটি কিন্তু ঘূর্ণিঝড়ের চেয়ে বড় বিষয় হচ্ছে যে এটার জলোচ্ছ্বাসটা বেশি হতে পারে। কোথাও 3, কোথাও 8, কোথাও 10 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস বাড়তে পারে, যার ফলে দেশের নদীগুলোতে কিন্তু পানি বেড়ে যেতে পারে এবং পানির মধ্যে লবণাক্ততা দেখা দিতে পারে। তো সব মিলিয়ে কিন্তু আবহাওয়া এখন পর্যন্ত বাংলাদেশের উপকূলে এখন পর্যন্ত এটি অগ্রভাগ আঘাত না হারলেও এখন পর্যন্ত কিন্তু আশঙ্কার কথাই আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলে বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভোলার চরাঞ্চলে মানুষদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। যদিও চরাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জেলা প্রশাসক। এরই মধ্যে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। গেল রাতে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ মোকাবিলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এ সময় বেড়ি বাঁধের বাইরে থাকা লোকজনকে নিরাপদে আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের কারণে বাগেরহাটের মোংলা বন্দরে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ আছে। সকাল থেকে মাইকিং করে বেড়ি বাঁধের বাইরে থেকে লোকজনকে ভিতরে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। জোয়ারের তীব্রতা বাড়তি, এই জন্য আমরা মালামাল ভিতরে দিয়ে রেখেছি। আমি জাহাজে স্যার কি করি, আমার ছুটি শেষ, এই গাড়ায় দেখতেছি কোনো বোট বা কোনো কিছু নাই। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি ও উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের কি অবস্থা দেখছেন জানাবেন? সিনথিয়া, আপনি যেমনটা বলেছেন, আসলে সকাল থেকে অর্থাৎ পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু 295 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। ইতিমধ্যে কিন্তু পায়রা সমুদ্র বন্দরের 10 নম্বর বিপদ সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট এলাকায় কিছু সংখ্যক
উৎসুক জনতা ভিড় করছে তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং স্বেচ্ছাসেবী যে রয়েছে সিপিপি তারাও কিন্তু আসলে জনসাধারণকে নিরাপদে থাকার জন্য তারা মাইকিং করে যাচ্ছেন। আর এছাড়া সকাল থেকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এখন কিন্তু আসলে বিশাল বড় বড় আকারের ঢেউ কিন্তু তীরে আসছে পড়ছে, আর বাতাসের তীব্রতা কিন্তু প্রচন্ড, ফাঁকে ফাঁকে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। আর আমি যদি বলি রাত 3টার পর থেকে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে আবার থেমে থেমে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, তবে আকাশ মেঘলা রয়েছে। আর এখানে আসলে উপজেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু নিরাপত্তার জন্য সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, বৃষ্টি মুজিবকেল্লা প্রস্তুত রাখা হয়েছে এবং শিশু খাদ্য এবং শুকনো খাবারের কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। আর এছাড়া যদি পরিস্থিতি ভয়াবহ আকার রূপ নেয় তাহলে কিন্তু কুয়াকাটাতে আবাসিক হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো কিন্তু আসলে উন্মুক্ত করা দেওয়া হবে। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। উপকূলের পরিস্থিতি জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। ইসমাইল, উপকূলের কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ সিনথিয়া। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়। মধ্যরাতের পর থেকে হাতিয়াতে দমকা হওয়া বয়ে যাচ্ছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি এখন অবস্থান করছি হাতিয়ার নলছিরা ঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগর খুবই উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ উপসে পড়ছে। এখানে নৌযান সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, সাগরে কোনো ধরনের নৌ যোগাযোগ চলছে না। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ, এখানে 11টি ইউনিয়নে একটি পৌরসভায় 7 লাখ লোকের বসবাস। হাতিয়ার মূল ভূখণ্ডে 8টি ইউনিয়ন এবং মূল ভূখণ্ডের বাইরে চরাঞ্চলে প্রায় 35,000-এর মতো লোক বসবাস করে। বিশেষ করে চরগাছিয়ার ডালচর এবং নিজুম দ্বীপে প্রায় 35,000 লোক বসবাস করে। এখানে কোনো বেড়িবাঁধ নেই। ঘূর্ণিঝড় রেমালে প্রায় 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস, কিন্তু এই 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হলে এখানকার মানুষদের মধ্যে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্যরাতের পর থেকে মাইকিং করে জনগণকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য বলা হয়েছে। বিশেষ করে মধ্যরাতের পর সিপিপির সদস্যরা মাইকিং করে বেড়িবাঁধের বাইরে অবস্থান করা লোকজনকে বেড়িবাঁধের ভিতরে চলে আসার জন্য সতর্ক করছেন। আপনারা জানেন যে হাতিয়াতে প্রায় 242টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এইসব আশ্রয়কেন্দ্রে খুলে দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের অবস্থান করার মতন করে পরিবেশ তৈরি করা হয়েছে। এছাড়া সিপিপির 177টি ইউনিটের প্রতিটি ইউনিটের সদস্যরা মাইকিং করে জনগণকে সচেতন করছে। সিপিপির 177টি ইউনিটের পক্ষ থেকে সিগন্যাল পতাকা উত্তোলনকে জনগণকে সচেতন করছে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। ঝিনাইদহ 4 আসনের সাংসদ আজিম হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাকে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি। এমপি আনারের হত্যা তদন্তের জন্য গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্য সকালে কলকাতায় যাচ্ছেন। দলে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান। মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহিনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। শাহিন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন, এরপর ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে। এদিকে তদন্ত শেষে আজকে কলকাতা পুলিশের দলের ঢাকা ছাড়ার কথা আছে। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের গোয়েন্দা প্রধান এবং তাদের টিম আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে নামবে। তার মধ্যেও বলে রাখা ভালো, রেমালের আতঙ্কে কিন্তু আজ দুপুর বেলা 11টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত কিন্তু কলকাতা বিমানবন্দরের সমস্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে এবং কলকাতায় কিন্তু এই মুহূর্তে রেমালের আতঙ্ক। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তারা কতটা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে। কিন্তু তারা যেহেতু আজকে কলকাতায় আসছেন,
করছেন এবং এই মৃত্যুর কিনারা কিন্তু অবশ্যই বার করতে হবে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি, সেন্ট্রাল আইবি এবং ভারতের বিদেশ মন্ত্রকও চাইছে এর একটা কুল কিনারা করতে। দুদেশের পররাষ্ট্রের সম্পর্ক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম হারহিম করা হত্যার ঘটনায় কিন্তু এর মূল চক্রী যারা এখনো পর্যন্ত যারা আটক হয়েছে কিন্তু তার দেহের অংশ কিন্তু খুঁজে বার করতেই হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এবং সিআইডির কাছে একটা চ্যালেঞ্জ। তবু তারা যখন আসছেন তারা স্বাগত, তারাও যদি সহযোগিতা করেন তাহলে আশা করা যাচ্ছে কিছু একটা দিক নির্ণয় করা যাবে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল হোতা তারই বন্ধু আখতারুজ্জামান শাহিন। আলোচনায় রয়েছে ঝিনাইদহের শাহিনের গড়া বিশাল বাংলো বাড়িটিও। সেই আলিশান বাংলোতে শাহিন কি করতেন, কারা যেতেন সেখানে, স্থানীয় বাসিন্দারা শাহিনকে আসলে কতটুকু চেনে, সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন ঝিনাইদহ প্রতিনিধি শিপলুজামান, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। চারদিকে ঝোপঝাড়, কাঁটাতারের বেড়া, মাঝ মাঠে একটি বাংলো। শহর থেকে নেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। প্রায় ১২ বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গি গ্রামে ৪০ বিঘা জমির উপর বাংলোটি নির্মাণ করেন আখতারুজ্জামান শাহিন। বাড়ির চারপাশে অসংখ্য সিসি ক্যামেরা রয়েছে, সুইমিং পুল, ক্রিকেট আর গলফ মাঠ। তবে এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকেই আলিশানি বাড়িতে এক কেয়ারটেকার ছাড়া আর কাউকেই পাওয়া যায়নি। আগেও বাড়িটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল, এমনকি সন্ধ্যার পর বাড়ি থেকে কেয়ারটেকারকেও চলে যেতে হতো। আমার দিনে মানে ডিউটি, রাত্রি চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, শাহিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে মাঝে মধ্যে এই বাড়িতে থাকতেন। নির্জন পরিবেশে ব্যবসায়িক পার্টনার ও বন্ধু বান্ধবদের নিয়ে সভা করতেন। একই সঙ্গে বাড়িতে মদের পার্টি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কালো বাজারি কাজ কাম সবই বাংলো থেকে তৈরি করে। অবৈধ নারী পুরুষ এনে নাচ গান এটা ওটা অনেক দেখি অনেক। স্থানীয়দের অভিযোগ, শাহিনের অপকর্ম নিয়ে গ্রামে কেউ মুখ খুললে তার উপর নেমে আসতো অমানবিক নির্যাতন। তার আকাম কুকাম জানার পরে ৩-৪ জায়গাতে লোক ভাড়া করে নিয়ে এসে মেরে ফেলার জন্য এই দেখেন আমার অঙ্গহানি। শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম গণমাধ্যমকে জানান, ৬ মাস আগে সর্বশেষ এই বাড়িতে পা রাখে শাহিন। এমপি আনারের সঙ্গে শাহিনের বন্ধুত্ব নিয়ে জানান, লেখাপড়ার সুবাদে তাদের পরিচয় আগে থেকেই। তবে যুক্তরাষ্ট্রে গিয়ে শাহিন ব্যবসা বাণিজ্য শুরু করলে আনারের সঙ্গে বন্ধুত্ব গভীর হয়। শাহিনের বিশাল বাড়িতে কি হতো এসব নিয়ে জানতে চাইলে পুলিশ জানায়, লোকমুখে নানা অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের কথা তারা শুনেছেন, তবে সত্যিটা জানা যাবে তদন্তে। এই ঘটনাটা ঘটার পরে আমরা সেটাকে কঠোর নজরদারির ভিতরে রাখছি। আমার কাছে কেউ কখনো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসে নাই। শাহিনের ঘনিষ্ঠজনরা জানান, এই বাড়িটি ছাড়াও ঢাকার গুলশানের একটি ভাড়া বাসায় থাকতেন শাহিন। পরে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় নতুন বাড়ি কেনেন তিনি। সাইয়েদ মাহমুদ, RTV। বগুড়া সারিয়াকান্দির যমুনাচরের প্রায় প্রতিটি বাড়িতে প্রস্তুত হয়েছে কোরবানির দেশি গরু। কোনো কোনো বাড়িতে একই সঙ্গে প্রস্তুত করা হয়েছে 15 থেকে 20টি গরু, যা উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির আশা করছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। এসব পশুপালনে ভাগ্য ফিরেছে স্থানীয় অনেকের। বগুড়া সারিয়াকান্দি সংবাদদাতা শাহাদাত জামানের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের কৃষকরা বিভিন্ন ধরনের ফসল ফলানোর পাশাপাশি নিজ বাড়িতে গরু ছাগল পালন করে থাকেন। গোটা চরাঞ্চল ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় বাঁধা আছে একাধিক গরু ছাগল। এসবের মধ্য থেকেই প্রতিটি বাড়িতে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। কেউ কেউ আবার ঈদের কয়েক মাস আগে থেকেই ষাঁড় কিনে মোটা তাজা করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, আর এই ক্ষেত্রে বাড়ির নারীরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। এলে গরু আপনার হচ্ছে এলাকার ভুসি, ভুট্টার আটা, তারপরে হচ্ছে এলাকার খুদ, গুড়ে ভুসি, নুন এইসব খেলি। কোরবানির জন্য এখানে আপনার হচ্ছে 7টা গরু আছে, পরবর্তীতে আরো আপনার হলো 4টা কিনে 10টা করে চিটাগাং নিয়ে যাওয়া হবে। এখন তো 40,000 টাকা কয়া গেছে, এখন ছাড়বো না আল্লাহর রহমত।
2 লাখ হলে আল্লাহ তো ছাড়ম। সারিয়াকান্দির প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের তথ্য অনুযায়ী এবছর পুরো উপজেলায় 21,724টি গরু, 41,000 ছাগল, 3,000 ভেড়া এবং 886টি মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। হ্যাঁ, আমি প্রতি বছরই মনে করেন যে একটা করে গরু পালে দিই। এবার সারিয়াকান্দিতে যে পরিমাণ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে তা উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হবে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের চর অঞ্চলে আমাদের টোটাল যে গরু হৃষ্টপুষ্ট করা হয়েছে তার সিংহভাগই আসলে চর অঞ্চলে করা হয়েছে এবং চর অঞ্চলে এমনও অনেক খামারি আছে, প্রায় তাদের একজন খামারেরই প্রায় 200-300 করে গরু আছে। কোরবানির জন্য প্রস্তুত এসব পশু ঈদের আগেই ন্যায্য দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন পরিচর্যাকারীরা। নুসরাত জাহান সিনথি, RTV। 2024-25 অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 39,000 কোটি টাকা বরাদ্দ চাওয়া হবে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের চাহিদা 34,000 কোটি টাকার বেশি, আর জ্বালানি বিভাগের চাওয়া প্রায় 4,500 কোটি। পাশাপাশি এই খাতে সর্বোচ্চ 35,000 কোটি টাকা ভর্তুকির প্রস্তাব থাকছে। শরীয়ত খানের রিপোর্ট। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে খরচ হয় 11 টাকা 96 পয়সা, আর পিডিবি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেয় 7 টাকা 4 পয়সায়। এতে প্রতি মাসে ঘাটতি থাকে 3,600 কোটি টাকা, যার পুরোটাই ভর্তুকি দেয় সরকার। চলতি বছরে বিদ্যুতে ভর্তুকি ছিল 39,000 কোটি টাকার বেশি। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ ব্যয় ধরা হয় 32,000 কোটি টাকার বেশি। অর্থাৎ বিদ্যুৎ খাতে ভর্তুকির 81 ভাগই ব্যয় হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে। চলতি বছর ভর্তুকির 18,299 কোটি টাকা দিতে পেরেছে সরকার। অর্থ সংকটে বন্ড ছাড়া হলেও লক্ষ্য পূরণ হয়নি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ খাতে 24-25 অর্থ বছরের জন্য প্রায় 34,000 কোটি টাকা ভর্তুকি বাবদ বরাদ্দ রাখবে সরকার। চলতি বছর জানুয়ারি পর্যন্ত পিডিবির বকেয়া 41,000 কোটি টাকার বেশি। জ্বালানি খাতের বকেয়াও কম নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বকেয়া $320 মিলিয়ন আর পেট্রোবাংলার $42 মিলিয়ন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে আনতে চায় সরকার, ফলে বাড়াতে হবে দাম। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য 39,000 কোটি টাকা বরাদ্দ চায় এই দুই বিভাগ। আমাদের মূল বাজেটে সঞ্চালন এবং বিতরণের দিকে জোর দেওয়া হয়েছে। আমাদের প্রস্তাবিত যে বিদ্যুৎ বিভাগ থেকে প্রায় 34,000 কোটি টাকা, এর মধ্যে 10,000 কোটি টাকা হলো সরকারি অর্থে, আর 18,000 কোটি টাকা হলো প্রকল্প সাহায্য আর নিজস্ব কিছু। বিদ্যুৎ উৎপাদনে 90 ভাগ জ্বালানি আসতো নিজস্ব গ্যাস থেকে, যা কমে হয়েছে 40 ভাগ। বাইরে থেকে জ্বালানি আমদানি করতে হলে যে ব্যয় বহন করতে হয় সেটা সরকারের ডলার সংকটের কারণে পারছে না। এখন এখানে বাজেটে রাখা মানেই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট বানানো, বরঞ্চ এই যা ক্ষমতা, অবকাঠামোগত ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে সেগুলোর পুরাপুরি সেই সক্ষমতা পুরাপুরি যদি না ব্যবহার করেও যদি সেই সক্ষমতা উন্নয়নের জন্য বছরের পর বছর টাকা খরচ করে, তাহলে তো সেটাকে বলা যেতে পারে যে সেটা কাতস্রুপির শামিল হয়ে যায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দূর করে সঠিক ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। শরীয়ত খান, RTV, ঢাকা। আমরা চাইবো যে বাজেট যখন হবে তখন এই যে কৃষিজাত পণ্য যেগুলো আমাদের দেশে উৎপাদিত হচ্ছে সেগুলো যেন বাইরে থেকে কোনোভাবে আমদানি না করা হয়, এবং সেটা যদি আমদানি করা হয় সেটাতে কিন্তু কাস্টম ডিউটি যেন অনেক বেশি হয়। কৃষি বান্ধব যে সকল যন্ত্রপাতি সেগুলোর উপর থেকে ট্যাক্সটা মওকুফ করতে হবে, এবং টেকসই যেন যন্ত্রপাতি আমদানি করা হয়, যে আমদানিকারকরা আছেন সেই দিকটা যেন সচেতন থাকা হয়। 2-1 বছর বাজেটে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে একটু স্থিতিশীল রেখে আমার মনে হয় যে দেশের মানুষের বর্তমান পরিস্থিতির আলোকে ভোগ্যপণ্য এবং দৈনন্দিন যে চাহিদা সেসব পণ্যের উপরে
ভর্তুকি দিয়ে দেশের মানুষকে এই মুহূর্তে সহযোগিতা করার মতো বাজেট আমি চাই। বাজেটগুলো যেন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আয়ের জনগণের পক্ষে যেন থাকে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। জেলার লালমোহন ও তজুমউদ্দিন উপজেলার প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তবে ভোটারদের প্রত্যাশা সৎ যোগ্য প্রার্থী নির্বাচন করা। ভোলা থেকে অমিতাভ অপুর তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। দিনে রাতে প্রচারে মুখর ভোলার লালমোহন উপজেলার মাঠঘাট। ভোটের মাঠ দখলে প্রার্থীদের তোড়জোড়ো চোখে পড়ার মতো। গ্যাস চেয়ারম্যান একজন নির্মোহ মানুষ, নির্লোভ মানুষ। লালমোহন উপজেলায় বদরপুর ইউনিয়ন পরিষদের 3 বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ সহ 7 জন চেয়ারম্যান পদপ্রার্থী ব্যস্ত ভোটের মাঠ দখলে। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানুষকে ভালোবাসে, মানুষের কাজ করে, মানুষের সুখে দুঃখে থাকে, মানুষ মারা গেলে সেই জানাজায় উপস্থিত হয়, অসুস্থ হইলে দেখতে যায়। তারা টাকা পয়সা নিয়ে কাজ করে না মানুষের। তারা হবে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার। এদিকে তমুজউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রচারে ব্যস্ত। বাংলাদেশে কিন্তু ভোটের রেজাল্ট খুব একটা ভালো না, উপস্থিতি খুব কম। আমরা চাই পুরো বাংলাদেশে এটা রেকর্ড করবো। আমরা আমাদের বদরপুর ইউনিয়নে 100% ভোট কাস্টিং আমি দেখাবো। তবে সাধারণ ভোটারদের আশা সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করা। যারা সবসময় আমরা ডাইরেক্ট পাই, আমরা ডাইরেক্ট গেলে আমরা গেলে কাজটা পাই, আমরা তাকেই আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি। ত্রাসবাদ বা গাঁজা বাবা ইয়াবা এগুলার বিরুদ্ধে যে সমস্ত প্রার্থীরা ঘাটে, এরকম একটা প্রার্থীকে এবারের ভোট, আমার নতুন ভোটটা আমি তাকেই দিব। যে বাচ্চা পোলাইন, মুরব্বী, মা, বোন সবার ইজ্জত করে হেল্প করতে চাই। দুর্গম চরাঞ্চল সহ সকল ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। সেই কেন্দ্রে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়া আমাদের স্থলভাগে যতগুলো কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রেই আমাদের আলাদা করে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের পর্যাপ্ত র্যাব থাকবে, আমাদের বিজিবি থাকবে, আমাদের পুলিশ থাকবে। আগামী 29 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। ইমরুল কায়েস, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।